সেই মানুষ যিনি পৃথিবীকে প্রশ্ন করতে শিখিয়েছিলেন। কল্পনা করুন এমন একজন মানুষকে যার একটি বক্তব্য লক্ষ লক্ষ মানুষের জীবন বদলে দিয়েছে। আবার একই মানুষকে কেউ বলেছেন যুগের শ্রেষ্ঠ আধ্যাত্মিক গুরু, কেউ বলেছেন বিপ্লবী দার্শনিক, আর কেউ তাকে মনে করেছেন সবচেয়ে বিতর্কিত চিন্তাবিদ। তিনি কি একজন সাধক, একজন বিদ্রোহী, নাকি এমন একজন শিক্ষক যিনি মানুষের মনের অদৃশ্য শৃঙ্খল ভাঙতে চেয়েছিলেন? আজ আমরা প্রবেশ করতে চলেছি এমন এক জীবনের গভীরে, যেখানে আছে নিরন্তর প্রশ্ন, সাহসী চিন্তা, ধ্যানের নতুন ভাষা, ভালোবাসার নতুন ব্যাখ্যা, স্বাধীনতার আহ্বান, অসংখ্য ভক্ত, তীব্র সমালোচনা এবং এমন সব ঘটনা যা আজও পৃথিবীর মানুষকে ভাবিয়ে তোলে। এই মানুষটির নাম ওশো। জন্মের সময় তাঁর নাম ছিল চন্দ্রমোহন জৈন। পরে তিনি পরিচিত হন আচার্য রজনীশ নামে, এরপর ভগবান শ্রী রজনীশ, আর শেষ পর্যন্ত সারা বিশ্ব তাঁকে চিনতে শুরু করে ওশো নামে। কিন্তু একটি প্রশ্ন আজও রয়ে গেছে, কেন একজন মানুষকে একই সঙ্গে এত ভালোবাসা এবং এত বিরোধিতার মুখোমুখি হতে হয়েছিল? এই প্রশ্নের উত্তর খুঁজতেই শুরু হচ্ছে আমাদের দীর্ঘ যাত্রা। এই গল্প কেবল একজন মানুষের জীবনী নয়, এটি এমন এক অনুসন্ধানের কাহিনী যেখানে একজন কৌতূহলী শিশু বড় হয়ে প্রতিষ্ঠিত বিশ্বাসকে প্রশ্ন করতে শেখায়। তিনি বলতেন, অন্ধভাবে বিশ্বাস করার আগে নিজে দেখো, নিজে অনুভব করো, নিজে উপলব্ধি করো। শৈশব থেকেই চন্দ্রমোহন ছিলেন অন্যদের থেকে আলাদা। তিনি মুখস্থ উত্তর পছন্দ করতেন না, তিনি চাইতেন সত্যকে নিজের অভিজ্ঞতায় যাচাই করতে। এই প্রবণতাই পরে তাঁর সমগ্র দর্শনের ভিত্তি হয়ে ওঠে। তাঁর বক্তৃতায় বারবার উঠে এসেছে কয়েকটি বিষয়: সচেতনতা, ধ্যান, স্বাধীনতা, ভালোবাসা এবং ভয়মুক্ত জীবন। তাঁর মতে মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় তখনই যখন সে নিজের সত্যিকারের সত্তাকে ভুলে গিয়ে সমাজের তৈরি পরিচয়ে বাঁচতে শুরু করে। তবে ওশোর জীবন শুধু দর্শনের আলোয় ভরা ছিল না, তাঁর পথ চলায় এসেছে তীব্র বিতর্ক, আইনি জটিলতা, ভুল বোঝাবুঝি এবং কঠিন সময়। তাঁর সমর্থকেরা তাঁকে যুগান্তকারী আধ্যাত্মিক শিক্ষক হিসেবে দেখেছেন, আর সমালোচকেরা তাঁর নানা মত ও কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন। এই অডিও বুকে আমরা দুই দিকই নিরপেক্ষভাবে দেখব, যেখানে তথ্য, ইতিহাস এবং তাঁর নিজের বক্তব্যকে আলাদা করে বোঝার চেষ্টা করা হবে। আমাদের লক্ষ্য কাউকে দেবত্ব দান করা নয়, আবার কাউকে অযথা দোষারোপ করাও নয়। লক্ষ্য একটাই, একজন প্রভাবশালী চিন্তাবিদের জীবন, শিক্ষা, সাফল্য এবং বিতর্ককে ভারসাম্যপূর্ণভাবে জানা। তাহলে প্রস্তুত হন, সময়কে কয়েক দশক পিছিয়ে নিয়ে চলুন ভারতের মধ্যপ্রদেশের এক ছোট্ট গ্রামে, যেখানে 1931 সালের এক শীতের সকালে জন্ম নিয়েছিল এমন এক শিশু যার চিন্তা একদিন পৃথিবীর কোটি মানুষের আলোচনার বিষয় হয়ে উঠবে। 11 ডিসেম্বর 1931। তৎকালীন ব্রিটিশ ভারতের মধ্যপ্রদেশের রায়সেন জেলার ছোট্ট গ্রাম কুচওয়াড়া। চারদিকে মাঠ, গাছপালা আর শান্ত প্রকৃতির মাঝে এক জৈন পরিবারে জন্ম নিল এক পুত্র সন্তান। তাঁর নাম রাখা হলো চন্দ্রমোহন জৈন। পরবর্তীকালে পৃথিবী তাঁকে চিনবে ওশো নামে। কিন্তু তখন কেউই কল্পনা করতে পারেনি এই শিশুকে ঘিরে একদিন এত প্রশংসা, এত বিতর্ক এবং এত গভীর দর্শনের জন্ম হবে। শৈশবের প্রথম কয়েক বছর তিনি বাবা মায়ের কাছে নয়, বরং তাঁর নানা বাড়িতে দাদু দিদার স্নেহে বড় হন। পরে ওশো বহুবার বলেছেন, জীবনের প্রথম দিকের সেই স্বাধীন পরিবেশ তাঁর চিন্তার জগৎ গড়ে তুলতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল। সেই বাড়িতে তাকে খুব বেশি নিয়মের বেড়াজালে রাখা হতো না। কি ভাববে, কি প্রশ্ন করবে বা কি নিয়ে কৌতূহলী হবে, এসব বিষয়ে কেউ তাকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতেন না। ফলে খুব ছোটবেলাতেই তার মধ্যে গড়ে ওঠে এক স্বাধীন মানসিকতা। অন্য বাচ্চারা যখন খেলায় ব্যস্ত থাকত, চন্দ্রমোহন অনেক সময় একা নদীর ধারে বসে থাকতেন। কখনো বিশাল আকাশের দিকে তাকিয়ে, কখনো গাছের পাতার নড়াচড়া দেখতেন, কখনো গভীর নীরবতাকে অনুভব করার চেষ্টা করতেন। পরবর্তীকালে তিনি এই অভিজ্ঞতাগুলোকেই ধ্যানের প্রাথমিক বীজ হিসেবে বর্ণনা করেছিলেন। তবে তাঁর শৈশব কেবল শান্তির ছিল না। খুব অল্প বয়সেই তিনি মৃত্যুর মুখোমুখি হন। তাঁর অত্যন্ত প্রিয় দিদার মৃত্যু তাঁকে গভীরভাবে নাড়া দেয়। সেই ঘটনা তাঁর মনে এক প্রশ্ন জাগিয়ে তোলে, মানুষ কেন জন্মায়, কেন মৃত্যু আসে, আর মৃত্যুর পর কি সত্যিই সব শেষ হয়ে যায়? এই প্রশ্নের উত্তর খুঁজতেই তিনি বই পড়তে শুরু করেন। ধর্ম, দর্শন, সাধু সন্তদের জীবন, বিজ্ঞান, যা পেতেন আগ্রহ নিয়ে পড়তেন। কিন্তু তিনি সহজে কোনো উত্তর মেনে নিতেন না। তার স্বভাব ছিল একটাই, প্রশ্ন করো, নিজে যাচাই করো, তারপর বিশ্বাস করো। এই মনোভাবের কারণেই অনেক সময় শিক্ষক, আত্মীয় কিংবা সমাজের প্রচলিত বিশ্বাসের সঙ্গে তার মতবিরোধ হতো। তিনি এমন প্রশ্ন করতেন যার উত্তর অনেক বড় মানুষও দিতে পারতেন না। যখন তাকে বলা হতো এটা সত্যি, কারণ শাস্ত্রে লেখা আছে,
তখন তিনি পাল্টা জানতে চাইতেন, আমি নিজে না জেনে কিভাবে বিশ্বাস করব? এই প্রশ্ন করার সাহসেই তাকে অন্যদের থেকে আলাদা করে তুলেছিল। কৈশোরে পৌঁছে তার কৌতূহল আরও বাড়তে থাকে। তিনি বিভিন্ন ধর্মীয় সভায় যেতেন। সন্ন্যাসী, পণ্ডিত, জৈন আচার্য, হিন্দু সাধু এবং অন্যান্য ধর্মীয় বক্তাদের কথা শুনতেন। কিন্তু তিনি কোনো এক মতের অনুসারী হয়ে যাননি। তিনি শুনতেন, ভাবতেন, তারপর নিজের মতো করে বিচার করতেন। এই সময় থেকেই তার মধ্যে আরেকটি বিশ্বাস শক্ত হয়ে ওঠে। মানুষের সবচেয়ে বড় শত্রু অজ্ঞতা নয়, অন্ধবিশ্বাস। তিনি মনে করতেন, ধার করা বিশ্বাস মানুষকে নিরাপত্তা দিতে পারে, কিন্তু সত্যের কাছে পৌঁছে দিতে পারে না। সত্যকে জানতে হলে নিজের অভিজ্ঞতার দরকার। এই চিন্তাই পরবর্তীকালে তাঁর প্রতিটি বক্তৃতার কেন্দ্রে স্থান পায়। তবে তাঁর এই স্বাধীন মনোভাব সবাই পছন্দ করত না। অনেকেই তাঁকে একগুঁয়ে বলতেন, কেউ বলতেন অতিরিক্ত যুক্তিবাদী, আবার কেউ ভাবতেন তিনি প্রচলিত নিয়ম ভাঙতে চাইছেন। কিন্তু চন্দ্রমোহন থামেননি। তিনি জানতেন প্রশ্ন ছাড়া জ্ঞান জন্মায় না, আর সেই প্রশ্নই একদিন তাকে এমন এক পথে নিয়ে যাবে যেখানে তিনি শুধু একজন ছাত্র বা শিক্ষক নন, বিশ্বের অন্যতম আলোচিত আধ্যাত্মিক বক্তা হয়ে উঠবেন। কিন্তু সেই পথ মোটেও সহজ ছিল না। শৈশবের কৌতূহলী সেই ছেলেটি এবার তরুণ। চন্দ্রমোহন জৈনের চোখে তখন একটাই তৃষ্ণা, সত্যকে জানতে হবে, কিন্তু অন্যের মুখে শোনা সত্য নয়, নিজের অভিজ্ঞতায় পাওয়া সত্য। তিনি কলেজে ভর্তি হলেন দর্শন নিয়ে পড়াশোনা করার জন্য। সেই সময় ভারতের স্বাধীনতার পর নতুন চিন্তা, নতুন সমাজ এবং নতুন আদর্শ নিয়ে দেশ জুড়ে আলোচনা চলছিল। তরুণ চন্দ্রমোহনও সেই বুদ্ধিবৃত্তিক পরিবেশে নিজেকে সম্পূর্ণভাবে নিমগ্ন করলেন। ক্লাসরুমে তিনি ছিলেন অসাধারণ মেধাবী, কিন্তু প্রচলিত নিয়ম মেনে চলা ছাত্র নন। শিক্ষক কোনো মতবাদ ব্যাখ্যা করলে তিনি সঙ্গে সঙ্গে প্রশ্ন করতেন, আপনি কি এটি নিজে উপলব্ধি করেছেন, নাকি শুধু বই থেকে পড়ে বলছেন? এমন প্রশ্ন অনেক শিক্ষককে অস্বস্তিতে ফেলত। কেউ তাঁর সাহসের প্রশংসা করতেন, আবার কেউ মনে করতেন তিনি অযথা বিতর্ক সৃষ্টি করছেন। কিন্তু চন্দ্রমোহন বিতর্কের জন্য বিতর্ক করতেন না। তাঁর কাছে প্রশ্ন ছিল সত্যের দরজা খোলার চাবি। শুধু পড়াশোনায় নয়, আন্তঃক্লেশ বিতর্ক প্রতিযোগিতাতেও তিনি দ্রুত পরিচিত হয়ে ওঠেন। বিভিন্ন শহরে গিয়ে তিনি ধর্ম, সমাজ, স্বাধীনতা, শিক্ষা এবং মানুষের মন নিয়ে যুক্তি তুলে ধরতেন। তাঁর বক্তৃতার বিশেষত্ব ছিল, তিনি কোনো মতবাদকে অন্ধভাবে সমর্থন করতেন না। তিনি প্রতিটি ধারণাকে বিশ্লেষণ করতেন, প্রশ্ন করতেন এবং শ্রোতাদেরও ভাবতে বাধ্য করতেন। এই সময় তিনি ভারতীয় দর্শনের পাশাপাশি গভীরভাবে পড়তে শুরু করেন বুদ্ধ, মহাবীর, উপনিষদ, ভগবদ্গীতা, জৈন বৌদ্ধ ধর্ম, তাওবাদ এবং পাশ্চাত্যের দার্শনিকদের রচনা। সক্রেটিস, নিটশে, কিয়েরকেগার্ড এবং অন্যান্য চিন্তাবিদদের লেখা তাঁর ভাবনার পরিধি আরও বিস্তৃত করে। তবে তিনি কারও অনুসারী হননি। তিনি বলতেন, আমি কারও বিশ্বাস ধার করতে চাই না, আমি চাই নিজের চোখে দেখতে। এই সময় তাঁর জীবনের একটি গুরুত্বপূর্ণ অভ্যাস গড়ে ওঠে, নিয়মিত নীরবতা, আত্মপর্যবেক্ষণ এবং ধ্যানের বিভিন্ন পদ্ধতি নিয়ে ব্যক্তিগত পরীক্ষা নিরীক্ষা। তিনি কোনো নির্দিষ্ট ধর্মীয় আচার অনুসরণ করার চেয়ে নিজের অভিজ্ঞতাকে বেশি গুরুত্ব দিতেন। ধীরে ধীরে তার চারপাশে কিছু তরুণ জড়ো হতে শুরু করলো। তারা শুধু তার উত্তর শুনতে আসতো না, বরং তার প্রশ্ন শুনতে আসতো, কারণ তার প্রশ্ন মানুষকে নিজের জীবন নতুনভাবে দেখতে শেখাত। তিনি প্রায়ই বলতেন, যে উত্তর তোমাকে চিন্তা বন্ধ করে দেয় তা হয়তো আরাম দেয়, কিন্তু যে প্রশ্ন তোমাকে জাগিয়ে তোলে। বছরের পর বছর ধরে চন্দ্রমোহন জৈন একটাই কাজ করে চলেছিলেন, প্রশ্ন করা। তিনি ধর্মকে প্রশ্ন করেছেন, সমাজকে প্রশ্ন করেছেন, নিজেকেও প্রশ্ন করেছেন, কিন্তু তাঁর সবচেয়ে বড় অনুসন্ধান ছিল আমি কে। এই প্রশ্নের উত্তর তিনি বইয়ে খুঁজে পাননি। তাই তিনি নিজের চেতনার গভীরে প্রবেশ করার চেষ্টা শুরু করেন। দিনের বেলায় তিনি পড়াতেন, মানুষের সঙ্গে আলোচনা করতেন, বিতর্কে অংশ নিতেন। কিন্তু রাতের নীরবতায় তিনি একা থাকতেন, নিজের মনকে পর্যবেক্ষণ করতেন। কখনো দীর্ঘ সময় নীরবে বসে থাকতেন, কখনো হাঁটতে হাঁটতে নিজের চিন্তাগুলোকে দেখতেন, আবার কখনো শুধু নিঃশ্বাসের ওঠানামা অনুভব করতেন। এই অনুশীলন চলতে থাকে বহু বছর। তিনি পরে বলেছেন, এই সময়টি ছিল অত্যন্ত কঠিন। বাইরে থেকে তিনি স্বাভাবিক মানুষ, কিন্তু ভেতরে যেন এক গভীর ঝড় বইছিল। পুরনো বিশ্বাস ভেঙে যাচ্ছিল, কিন্তু নতুন কোনো নিশ্চিত উত্তরও তখনও আসেনি। তিনি একবার বলেছিলেন, সত্যকে খুঁজতে গেলে মানুষকে একসময় সম্পূর্ণ একা হতে হয়। সেই একাকিত্বই তাঁর জীবনের সবচেয়ে বড় শিক্ষক হয়ে উঠেছিল। তারপর এল সেই রাত। ওশোর নিজের বর্ণনা অনুযায়ী 1953 সালের 21 মার্চ মধ্যপ্রদেশের জবলপুরে এক গভীর রাতে তিনি একটি গাছের নিচে বসেছিলেন। দীর্ঘদিনের ধ্যান ও আত্ম অনুসন্ধানের পর হঠাৎ তিনি অনুভব করেন, মনের সমস্ত অস্থিরতা থেমে গেছে। তিনি লিখেছেন, যেন ভেতরের সমস্ত সংগ্রাম মিলিয়ে গেল। কোনো প্রশ্ন নেই, কোনো ভয় নেই, কোনো আকাঙ্ক্ষা নেই, শুধু এক গভীর নীরবতা এবং অসীম উপস্থিতির অনুভূতি।
তিনি এই অভিজ্ঞতাকে নিজের আধ্যাত্মিক জাগরণ হিসেবে বর্ণনা করেছিলেন। তবে এখানে একটি বিষয় মনে রাখা জরুরি, এই অভিজ্ঞতা ওশোর নিজের বর্ণনা। এটি এমন একটি ব্যক্তিগত আধ্যাত্মিক দাবি যা অন্য কেউ বৈজ্ঞানিকভাবে প্রমাণ বা অপ্রমাণ করতে পারেনি। তার অনুসারীরা এটিকে গভীর উপলব্ধি হিসেবে দেখেন, আর অন্যরা এটিকে ব্যক্তিগত আধ্যাত্মিক অভিজ্ঞতা হিসেবেই বিবেচনা করেন। এই ঘটনার পর তাঁর জীবনযাত্রায় বড় পরিবর্তন আসে। তিনি বলতেন, মানুষের সবচেয়ে বড় সমস্যা বাইরের পৃথিবী নয়, নিজের অচেতন মন। তাঁর ভাষায়, যখন তুমি সম্পূর্ণ সচেতন হও তখন জীবনের প্রতিটি মুহূর্তই ধ্যান হয়ে যায়। এই অভিজ্ঞতার পর তিনি কোনো নতুন ধর্ম প্রতিষ্ঠার কথা বলেননি, বরং বারবার বলেছেন, আমি চাই না তুমি আমার অনুসারী হও, আমি চাই তুমি নিজের সত্যকে আবিষ্কার করো। এটাই ছিল তাঁর শিক্ষার অন্যতম ভিত্তি। তিনি মনে করতেন, ধার করা বিশ্বাস মানুষকে নিরাপত্তা দিলেও মুক্তি দেয় না। সত্যিকারের রূপান্তর আসে তখনই যখন মানুষ নিজের অভিজ্ঞতার মাধ্যমে জীবনকে উপলব্ধি করে। এই সময় থেকেই তাঁর বক্তৃতার আমন্ত্রণ বাড়তে থাকে। বিভিন্ন শহরে মানুষ তাঁর কথা শুনতে ভিড় জমাতে শুরু করে, কারণ তিনি প্রচলিত ধর্মীয় ভাষায় কথা বলতেন না। তিনি মানুষের ভয়, ভালোবাসা, স্বাধীনতা, সম্পর্ক, মৃত্যু এবং সচেতনতা নিয়ে এমনভাবে আলোচনা করতেন যা অনেকের কাছে ছিল সম্পূর্ণ নতুন। তাঁর কথায় অনেকে মুক্তির স্বাদ পেতেন, আবার অনেকে মনে করতেন তিনি অতিরিক্ত সাহসী, এমনকি বিপজ্জনক প্রশ্ন তুলছেন। কিন্তু একটি বিষয় পরিষ্কার ছিল, চন্দ্র মোহন জৈন আর শুধু একজন অধ্যাপক নন। ধীরে ধীরে তিনি হয়ে উঠছিলেন এমন এক বক্তা যার প্রতিটি বক্তব্য ভারতের নানা প্রান্তে আলোচনার বিষয় হয়ে উঠছিল। আর খুব শিগগিরই মানুষ তাঁকে নতুন নামে ডাকতে শুরু করবে, আচার্য রজনীশ। 1953 সালে সেই গভীর অভিজ্ঞতার পর চন্দ্রমোহন জৈনের জীবনে যেন এক নতুন অধ্যায়ের সূচনা হলো। তবে তিনি সঙ্গে সঙ্গে আশ্রম খুললেন না, কোনো নতুন ধর্মও প্রতিষ্ঠা করলেন না, বরং তিনি নিজের কাজ চালিয়ে যেতে থাকলেন। পড়ানো, পড়া, ভাবা এবং মানুষের সঙ্গে কথা বলা। তিনি বিশ্বাস করতেন, সত্য যদি বাস্তব হয় তবে সেটি মানুষের কাছে পৌঁছাবে কোনো প্রচারণার মাধ্যমে নয়, বরং অভিজ্ঞতার শক্তিতে। দর্শনের অধ্যাপক হিসেবে তাঁর ক্লাস ছিল অন্যরকম। তিনি ছাত্রদের বলতেন, তোমরা আমাকে বিশ্বাস করো না, আমার কথাও অন্ধভাবে মেনে নিও না, নিজের অভিজ্ঞতায় যাচাই করো। এই একটি বাক্যই তাঁকে প্রচলিত ধর্মীয় শিক্ষকদের থেকে আলাদা করে দিয়েছিল। ভারতের শহর থেকে শহরে ধীরে ধীরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন এবং দার্শনিক মঞ্চ থেকে তাঁকে বক্তৃতার আমন্ত্রণ জানানো শুরু হলো। জবলপুর, ইন্দোর, ভোপাল, দিল্লি, মুম্বাই, কলকাতা, আহমেদাবাদ, এক শহর থেকে আরেক শহরে তিনি ভ্রমণ করতে লাগলেন। তাঁর বক্তৃতায় কখনো থাকত ধর্মের গভীর বিশ্লেষণ, কখনো রাজনীতি, কখনো শিক্ষা ব্যবস্থা, কখনো ভালোবাসা, আবার কখনো মানুষের অন্তর্জগৎ। তিনি ঘন্টার পর ঘন্টা কোনো লিখিত নোট ছাড়াই কথা বলতে পারতেন। শ্রোতারা অবাক হয়ে শুনতেন, কারণ তিনি শুধু উত্তর দিতেন না, তিনি এমন প্রশ্ন করতেন যার উত্তর খুঁজতে মানুষ নিজের ভেতরে ফিরে যেতে বাধ্য হতো। কেন তাকে আচার্য বলা শুরু হলো? সংস্কৃত শব্দ আচার্য অর্থ, যিনি শুধু শিক্ষা দেন না, নিজের জীবন দিয়েও সেই শিক্ষা প্রকাশ করেন। তার অসাধারণ বক্তৃতা, দর্শনের গভীর জ্ঞান এবং যুক্তির শক্তির জন্য বহু মানুষ তাকে আচার্য রজনীশ নামে সম্বোধন করতে শুরু করেন। এই নাম ধীরে ধীরে সারা দেশে পরিচিত হয়ে ওঠে। প্রচলিত ধর্মের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গি, আচার্য রজনীশ কোনো ধর্মকে সরাসরি অস্বীকার করতেন না, বরং তিনি বলতেন, সমস্যা ধর্মে নয়, সমস্যা তখনই শুরু হয় যখন মানুষ ধর্মকে জীবন্ত অভিজ্ঞতার বদলে অন্ধবিশ্বাসে পরিণত করে। তিনি হিন্দু, জৈন, বৌদ্ধ, সুফি, জৈন, তাওবাদ, খ্রিস্ট ধর্ম, প্রায় সব বড় আধ্যাত্মিক ধারার ওপর বক্তব্য দিয়েছেন। তার মতে সব পথের লক্ষ্য এক হতে পারে, কিন্তু পথিক যদি শুধু মানচিত্র নিয়েই ব্যস্ত থাকে তবে সে কখনো গন্তব্যে পৌঁছাতে পারবে না। বিতর্কের শুরু। তার জনপ্রিয়তা যত বাড়ছিল, সমালোচনাও তত বাড়ছিল, কারণ তিনি এমন সব বিষয় নিয়ে প্রকাশ্যে কথা বলতেন যেগুলো নিয়ে সেই সময় সাধারণত আলোচনা হতো না। তিনি বলতেন, মানুষকে ভয়ের মাধ্যমে ধর্ম শেখানো উচিত নয়, অপরাধবোধ দিয়ে আধ্যাত্মিকতা জন্মায় না, সত্যিকারের নৈতিকতা ভেতর থেকে আসে, চাপিয়ে দেওয়া নিয়ম থেকে নয়। এই বক্তব্যগুলো অনেক তরুণকে অনুপ্রাণিত করলেও কিছু ধর্মীয় নেতা এবং রক্ষণশীল গোষ্ঠী তাঁর কঠোর সমালোচনা শুরু করেন। কেউ তাঁকে বিপ্লবী বলতেন, কেউ বলতেন তিনি বিপজ্জনক চিন্তার জন্ম দিচ্ছেন। কিন্তু আচার্য রজনীশ নিজের অবস্থান বদলাননি। তিনি বলতেন, আমি কাউকে আমার সঙ্গে একমত করাতে চাই না, আমি শুধু চাই মানুষ যেন নিজে চিন্তা করতে শেখে। মানুষের ভিড় বাড়তেই থাকলো। 60-এর দশকের শেষ দিকে তাঁর বক্তৃতায় হাজার হাজার মানুষ উপস্থিত হতে শুরু করলো। শুধু ভারত নয়, বিদেশ থেকেও মানুষ তাঁর কথা শুনতে আসতেন। তাঁর শ্রোতাদের মধ্যে ছিলেন ছাত্র, অধ্যাপক, বিজ্ঞানী, শিল্পী,
ব্যবসায়ী, ডাক্তার, এমনকি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের মানুষও সবাই এক প্রশ্ন নিয়ে আসতেন, এই মানুষটির কথায় এমন কি আছে যা এত মানুষকে আকর্ষণ করছে? উত্তর ছিল সহজ। তিনি মানুষকে কোনো নতুন বিশ্বাস দিচ্ছিলেন না, তিনি মানুষকে নিজের দিকে ফিরে তাকাতে শেখাচ্ছিলেন। কিন্তু খুব শিগগিরই তাঁর জীবন আরও বড় মোড় নেবে। তিনি শুধু বক্তৃতা দেবেন না, তিনি শুরু করবেন এক নতুন ধরনের ধ্যান আন্দোলন, যা সারা পৃথিবীতে ডাইনামিক মেডিটেশন নামে পরিচিত হবে এবং হাজার হাজার মানুষকে আকৃষ্ট করবে। কিন্তু এই নতুন ধ্যান পদ্ধতির জন্ম কিভাবে হলো? কেন তিনি মনে করতেন আধুনিক মানুষের জন্য শুধু চুপচাপ বসে ধ্যান করা যথেষ্ট নয়? আচার্য রজনীশের বক্তৃতা তখন ভারতের নানা প্রান্তে আলোড়ন তুলছে। প্রতিটি সভায় হাজার হাজার মানুষ আসছেন, কেউ উত্তর খুঁজতে, কেউ কৌতূহল নিয়ে, আবার কেউ শুধুই এই মানুষটিকে কাছ থেকে দেখার জন্য। কিন্তু কিছুদিনের মধ্যেই তিনি একটি বিষয় স্পষ্টভাবে বুঝতে পারলেন। অনেক মানুষ তাঁর কথা শুনে অনুপ্রাণিত হচ্ছেন, কিন্তু জীবনে স্থায়ী পরিবর্তন আসছে না। তিনি বলতেন, শুধু শুনে কোনো পরিবর্তন হয় না, পরিবর্তন আসে অভিজ্ঞতা থেকে। এই উপলব্ধি তাঁকে নতুনভাবে ভাবতে বাধ্য করল। আধুনিক মানুষের মন কি আগের মতো? আচার্য রজনীশের মতে প্রাচীন যুগের মানুষের জীবন ছিল তুলনামূলকভাবে ধীর, সরল এবং প্রকৃতির কাছাকাছি। কিন্তু আধুনিক মানুষ, সে সারাদিন দৌড়াচ্ছে। কাজের চাপ, ভবিষ্যতের চিন্তা, অতীতের অনুশোচনা, প্রতিযোগিতা, ভয়, রাগ, দুঃখ, সব মিলিয়ে মানুষের মন যেন সবসময় উত্তেজিত। তিনি প্রশ্ন তুললেন, যে মন সারাদিন অস্থির, তাকে কি হঠাৎ বললেই চুপচাপ বসে ধ্যান করা সম্ভব? তার উত্তর ছিল, বেশিরভাগ মানুষের পক্ষে তা খুব কঠিন। সেখান থেকেই শুরু। তিনি ভাবলেন, যদি মানুষের ভেতরে জমে থাকা চাপ, আবেগ এবং অস্থিরতাকে আগে প্রকাশ করার সুযোগ দেওয়া যায়, তাহলে হয়তো মন স্বাভাবিকভাবেই শান্ত হতে পারে। এই ভাবনা থেকেই তিনি এক বিশেষ ধ্যান পদ্ধতি উপস্থাপন করেন, যা পরে ডাইনামিক মেডিটেশন নামে পরিচিত হয়। এই ধ্যান পদ্ধতিতে কয়েকটি ধাপ থাকে। বিভিন্ন সময় এর উপস্থাপনায় কিছু পার্থক্য দেখা গেলেও মূল ধারণা ছিল গভীর ও দ্রুত শ্বাস প্রশ্বাসের মাধ্যমে শক্তিকে জাগিয়ে তোলা, ভেতরে জমে থাকা আবেগকে নিরাপদভাবে প্রকাশ করা, শরীর ও মনকে সম্পূর্ণভাবে সক্রিয় করা, তারপর হঠাৎ সম্পূর্ণ স্থির হয়ে যাওয়া এবং শেষে নীরব সচেতনতার অভিজ্ঞতা। ওশোর মতে এই পুরো প্রক্রিয়ার উদ্দেশ্য ছিল মানুষকে নিজের ভেতরের নীরবতার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। ধ্যান নাকি মনোবিজ্ঞান? অনেকেই তাঁর এই পদ্ধতিকে প্রচলিত ধ্যান থেকে সম্পূর্ণ আলাদা বলে মনে করেছিলেন। কারো কাছে এটি ছিল গভীর আধ্যাত্মিক অনুশীলন, আবার কেউ এটিকে মনস্তাত্ত্বিক আবেগ মুক্তির একটি উপায় হিসেবে দেখেছেন। ওশোর অনুসারীরা বিশ্বাস করতেন এই ধ্যান আধুনিক মানুষের জন্য বিশেষভাবে কার্যকর হতে পারে। অন্যদিকে কিছু বিশেষজ্ঞ ও সমালোচক মনে করতেন এ ধরনের অনুশীলন সবার জন্য সমান উপযোগী নাও হতে পারে এবং ব্যক্তিভেদে অভিজ্ঞতা ভিন্ন হতে পারে। এই কারণেই ওশোর ধ্যান পদ্ধতি নিয়ে যেমন ব্যাপক আগ্রহ তৈরি হয়, তেমনি আলোচনা ও বিতর্ক শুরু হয়। ধ্যান মানে পালিয়ে যাওয়া নয়। ওশো বারবার একটি বিষয় পরিষ্কার করতেন। তিনি বলতেন, ধ্যান মানে পৃথিবী থেকে পালিয়ে যাওয়া নয়, ধ্যান মানে পৃথিবীর মাঝখানে থেকেও সম্পূর্ণ সচেতন হয়ে বাঁচা। তার মতে যদি মানুষ অফিসে কাজ করে, পরিবার সামলায়, বন্ধুদের সঙ্গে সময় কাটায়, তবুও সে সচেতনভাবে বাঁচতে পারে। ধ্যান কোনো বিশেষ পোশাক নয়, ধ্যান কোনো বিশেষ ধর্ম নয়, ধ্যান কোনো বিশেষ বিশ্বাসও নয়। ধ্যান হলো এই মুহূর্তে সম্পূর্ণ উপস্থিত থাকার শিল্প। মানুষ কেন আকৃষ্ট হতে শুরু করলো? 60-এর দশকের শেষ এবং 70-এর দশকের শুরুতে বিশ্বজুড়ে তরুণ প্রজন্ম নতুন জীবন দর্শনের খোঁজ করছিল। অনেকে প্রচলিত ধর্মের বাইরে এমন কিছু খুঁজছিলেন যেখানে ব্যক্তিগত অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া হয়। ওশোর বক্তৃতা এবং ধ্যান পদ্ধতি সেই সময় বহু মানুষের কাছে নতুন দিগন্ত খুলে দেয়। ভারতের পাশাপাশি ইউরোপ, আমেরিকা, জাপান এবং অস্ট্রেলিয়া থেকেও মানুষ তাঁর সঙ্গে দেখা করতে আসতে শুরু করেন। ধীরে ধীরে তাঁর চারপাশে একটি আন্তর্জাতিক অনুসারী গোষ্ঠী গড়ে ওঠে। কিন্তু যত জনপ্রিয়তা বাড়ছিল, ততই সামনে আসছিল নতুন চ্যালেঞ্জ। একটি স্থায়ী কেন্দ্রের প্রয়োজন দেখা দিল, যেখানে মানুষ দীর্ঘ সময় থেকে ধ্যান, আলোচনা এবং আত্ম অনুসন্ধান করতে পারবে। এই প্রয়োজন থেকেই জন্ম নেবে এমন একটি স্থান যা পরবর্তীকালে বিশ্বের অন্যতম আলোচিত আধ্যাত্মিক কেন্দ্র হয়ে উঠবে, পুনের আশ্রম। কিন্তু সেই আশ্রমের প্রতিষ্ঠা, সেখানে কি ঘটত, কেন হাজার হাজার বিদেশি সেখানে ছুটে আসতেন এবং কেন সেটি একই সঙ্গে প্রশংসা ও বিতর্কের কেন্দ্র হয়ে উঠেছিল? ভারতের নানা প্রান্তে বক্তৃতা দিতে দিতে আচার্য রজনীশ বুঝতে পারলেন, শুধু কয়েক ঘন্টার বক্তৃতায় মানুষের জীবনে গভীর পরিবর্তন আনা কঠিন। তিনি এমন একটি স্থান গড়ে তুলতে চাইলেন যেখানে মানুষ কয়েকদিন বা কয়েক মাস থেকে ধ্যান, আত্মপর্যবেক্ষণ এবং ব্যক্তিগত রূপান্তরের অনুশীলন করতে পারবে। এই ভাবনা থেকেই 70-এর দশকের মাঝামাঝি পুনে শহরে প্রতিষ্ঠিত হলো তাঁর আধ্যাত্মিক কেন্দ্র, যা পরে সারা পৃথিবীতে পুনে আশ্রম নামে পরিচিত হয়।
শুরুতে এটি ছিল তুলনামূলক ছোট একটি কেন্দ্র, কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই এটি আন্তর্জাতিক আকর্ষণের কেন্দ্র হয়ে ওঠে। পৃথিবীর নানা প্রান্ত থেকে মানুষের আগমন। সকালে সূর্য ওঠার আগেই ধ্যান শুরু হতো, তারপর বিভিন্ন ধরনের মেডিটেশন, আত্মপর্যবেক্ষণ, আলোচনা, নীরবতা, সৃজনশীল কার্যক্রম এবং সন্ধ্যায় ওশোর বক্তব্য। ভারত, জার্মানি, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইতালি, জাপান, অস্ট্রেলিয়া, বিভিন্ন দেশ থেকে মানুষ সেখানে আসতেন। অনেকে কয়েক সপ্তাহ থাকতেন, আবার কেউ কেউ বছরের পর বছর সেখানে কাটিয়েছেন। তাদের উদ্দেশ্য ছিল একটাই, নিজেদের আরও গভীরভাবে জানা। কেন মানুষ এত আকৃষ্ট হতো? ওশোর বক্তৃতার ধরন ছিল সম্পূর্ণ ভিন্ন। তিনি কোনো ধর্মগ্রন্থ মুখস্থ শোনাতেন না, বরং মানুষের বাস্তব জীবন নিয়ে কথা বলতেন। তিনি আলোচনা করতেন ভালোবাসা, একাকিত্ব, সম্পর্ক, ভয়, অহংকার, ঈর্ষা, আনন্দ, সচেতনতা, মৃত্যু। তিনি বলতেন, তুমি যদি নিজেকে না জানো তবে পৃথিবীর সব জ্ঞানও তোমাকে সম্পূর্ণ করতে পারবে না। এই ভাষা অনেকের কাছে সহজ, আধুনিক এবং গভীর বলে মনে হয়েছিল। নতুন সন্ন্যাস। পুনে আশ্রমে অনেক অনুসারী স্বেচ্ছায় এক ধরনের নতুন সন্ন্যাস গ্রহণ করতেন। তারা প্রায়ই গেরুয়া বা লালচে রঙের পোশাক পরতেন এবং নতুন একটি নাম গ্রহণ করতেন। ওশোর মতে এটি কোনো বাধ্যবাধকতা নয়, বরং নিজের জীবনে একটি নতুন অধ্যায়ের প্রতীক। তবে সব অনুসারী একইভাবে এই প্রথা অনুসরণ করতেন না। সময়ের সঙ্গে সঙ্গে এই প্রথারও পরিবর্তন হয়েছে। স্বাধীনতার শিক্ষা। ওশোর অন্যতম আলোচিত বক্তব্য ছিল, ভয় থেকে নয়, সচেতনতা থেকে জীবনযাপন করো। তিনি মনে করতেন মানুষের জীবনে সত্যিকারের শৃঙ্খলা আসে ভেতরের উপলব্ধি থেকে। শুধু বাইরের নিয়ম মানুষকে সাময়িকভাবে নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু স্থায়ী রূপান্তর আনতে পারে না। এই ভাবনার জন্য অনেক তরুণ তাঁর প্রতি আকৃষ্ট হন। বিতর্ক বাড়তে থাকে। তবে আশ্রম যত জনপ্রিয় হচ্ছিল ততই সমালোচনাও বাড়ছিল, কারণ ওশো সম্পর্ক, ব্যক্তিগত স্বাধীনতা এবং সামাজিক নিয়ম নিয়ে এমন অনেক কথা বলতেন যা সেই সময় বহু মানুষের কাছে অত্যন্ত সাহসী এবং অস্বস্তিকর মনে হতো। কিছু সংবাদ মাধ্যম এবং সমালোচক তাঁর বক্তব্য ও আশ্রমের কিছু কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলেন। অন্যদিকে তাঁর অনুসারীরা দাবি করেন তাঁর বক্তব্যে পুনে আশ্রমে প্রতিদিন মানুষের ভিড় বাড়ছিল। ভারত, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, পৃথিবীর নানা প্রান্ত থেকে হাজার হাজার মানুষ আসছিলেন। আশ্রমের পরিসর আর সেই চাহিদা সামলাতে পারছিল না। এই সময় ওশোর ঘনিষ্ঠ অনুসারীদের একটি দল ভাবতে শুরু করলেন, যদি এমন একটি সম্পূর্ণ নতুন কমিউনিটি তৈরি করা যায় যেখানে মানুষ ধ্যান, কাজ এবং দৈনন্দিন জীবনকে একসঙ্গে মিলিয়ে বাস করতে পারে। এই স্বপ্নই পরে রূপ নেয় ইতিহাসের অন্যতম আলোচিত আধ্যাত্মিক প্রকল্পে। তার নাম রজনীশপুরম। এক বিশাল মরুভূমিতে নতুন সূচনা। 1983 সালে ওশো যুক্তরাষ্ট্রে যান। সেই সময় তাঁর স্বাস্থ্য একটি গুরুত্বপূর্ণ কারণ হিসেবে উল্লেখ করা হয়েছিল। একই সময়ে তাঁর অনুসারীরা যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যে একটি বিশাল র্যাঞ্চ বা খামার বাড়ি কিনে নেন। জায়গাটি ছিল প্রায় জনমানব শূন্য। চারদিকে শুকনো পাহাড়, ধুলোময় জমি আর বিস্তীর্ণ প্রান্তর। প্রথম দেখায় কেউই বিশ্বাস করতে পারত না এই নির্জন ভূমি কয়েক বছরের মধ্যে একটি পূর্ণাঙ্গ বসতিতে পরিণত হবে। কিন্তু হাজার হাজার স্বেচ্ছাসেবী অক্লান্ত পরিশ্রম শুরু করলেন। দিন রাত কাজ চলতে লাগলো। রাস্তা তৈরি হলো, বাড়ি তৈরি হলো, বিদ্যুৎ, পানীয় জল, কৃষিকাজ, বাগান, সভাকক্ষ, ধ্যানকেন্দ্র, সবকিছু ধীরে ধীরে গড়ে উঠতে লাগলো। খুব অল্প সময়ের মধ্যেই সেই বিরান ভূমি এক ব্যস্ত কমিউনিটিতে রূপ নেয়, একটি নতুন সমাজের স্বপ্ন। রজনীশপুরম শুধু একটি আশ্রম ছিল না, এটি ছিল একটি পরীক্ষামূলক কমিউনিটি। এখানে মানুষ একসঙ্গে কাজ করত, ধ্যান করত, কৃষিকাজ করত, শিল্পচর্চা করত এবং নানা সামাজিক কার্যক্রমে অংশ নিত। অনেক অনুসারীর কাছে এটি ছিল এমন এক সমাজের স্বপ্ন যেখানে ধর্মীয় বা সামাজিক পরিচয়ের চেয়ে ব্যক্তিগত সচেতনতা বেশি গুরুত্বপূর্ণ। তাদের বিশ্বাস ছিল মানুষ যদি সচেতনভাবে বাঁচে তবে সমাজও বদলাতে পারে। ওশোর নীরবতার সময়। এই সময়ের একটি বিশেষ বিষয় ছিল, ওশো দীর্ঘ সময় জনসমক্ষে প্রায় কোনো বক্তৃতা দিতেন না। তিনি এক ধরনের নীরবতা পালন করছিলেন। অনুসারীরা তাঁর সঙ্গে মূলত ধ্যান সভা বা সীমিত উপস্থিতির মাধ্যমে যোগাযোগ করতেন। দৈনন্দিন প্রশাসনিক সিদ্ধান্তের বড় অংশ সামলাতেন তাঁর ঘনিষ্ঠ সহকর্মীরা। এটি পরবর্তী ঘটনাগুলোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ বহু প্রশাসনিক কাজ ও সিদ্ধান্ত ওশো নিজে নয়, তাঁর নেতৃত্ব দলের মাধ্যমে পরিচালিত হচ্ছিল। জনপ্রিয়তার সঙ্গে বাড়তে থাকে সংঘাত। রজনীশপুরম যত বড় হতে লাগলো ততই আশপাশের কিছু স্থানীয় বাসিন্দা এবং প্রশাসনের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিরোধ দেখা দেয়। জমির ব্যবহার, প্রশাসনিক অনুমতি, স্থানীয় রাজনীতি এবং কমিউনিটির দ্রুত বিস্তার নিয়ে বিরোধ বাড়তে থাকে। পরিস্থিতি ধীরে ধীরে জটিল হয়ে ওঠে। সংবাদ মাধ্যমও বিষয়টি নিয়ে ব্যাপক প্রতিবেদন প্রকাশ করতে শুরু করে। রজনীশপুরম আন্তর্জাতিক সংবাদে উঠে আসে।
কেউ বলছিলেন এটি ভবিষ্যতের সমাজের একটি নতুন পরীক্ষা, আবার কেউ বলছিলেন এটি অত্যন্ত বিতর্কিত একটি আন্দোলন, ইতিহাসের সবচেয়ে অন্ধকার অধ্যায়ের সূচনা। এরপর এমন কিছু ঘটনা ঘটতে শুরু করে যা শুধু রজনীশপুরম নয়, ওশোর সমগ্র আন্দোলনের ওপর গভীর প্রভাব ফেলে। ওশোর ঘনিষ্ঠ নেতৃত্বের কয়েকজন সদস্যের বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ ওঠে। পরবর্তীকালে তদন্ত, বিচার এবং আদালতের নথিতে বিভিন্ন অপরাধ যেমন ষড়যন্ত্র, জৈব দূষণ হামলা, অবৈধ নজরদারি এবং অন্যান্য আইন ভঙ্গের বিষয় সামনে আসে। এসব ঘটনার জন্য সংশ্লিষ্ট কয়েকজন দোষ স্বীকার করেন বা দণ্ডিত হন। ওশো পরবর্তীতে প্রকাশ্যে দাবি করেন যে এসব কর্মকাণ্ড তাঁর অজান্তে ঘটেছিল এবং তিনি এগুলোর সমর্থন করেন না। অন্যদিকে সমালোচকেরা তাঁর নেতৃত্ব ও দায়িত্ব নিয়ে প্রশ্ন তোলেন। এই ইতিহাস তাই আজও বিতর্কিত এবং বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আলোচিত। স্বপ্নের মতো শুরু হওয়া রজনীশপুরম এখন এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগোচ্ছে। কিভাবে এই বিশাল কমিউনিটি ভেঙে পড়ল? কেন ওশো গ্রেপ্তার হলেন? তিনি কি কোনো অপরাধে দোষী সাব্যস্ত হয়েছিলেন, নাকি আইনি সমঝোতার মাধ্যমে দেশ ছেড়েছিলেন? রজনীশপুরমের স্বপ্ন একসময় পৃথিবীর বহু মানুষের কাছে অনুপ্রেরণার প্রতীক ছিল, কিন্তু 1985 সালে পরিস্থিতি দ্রুত বদলে যেতে শুরু করে। যে কমিউনিটিকে একসময় ধ্যান, সৃজনশীলতা এবং নতুন জীবনধারার পরীক্ষাগার হিসেবে দেখা হতো, সেটি এখন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রধান শিরোনাম। অভিযোগ, তদন্ত, রাজনৈতিক দ্বন্দ্ব, প্রশাসনিক চাপ এবং অভ্যন্তরীণ বিরোধ সবকিছু একসঙ্গে বিস্ফোরিত হতে শুরু করল। নীরবতা ভাঙলেন ওশো। দীর্ঘ সময় জনসমক্ষে খুব কম কথা বলার পর ওশো আবার সাংবাদিকদের সামনে আসেন। তিনি প্রকাশ্যে তাঁর সংগঠনের কয়েকজন শীর্ষ নেতার বিরুদ্ধে অভিযোগ তোলেন এবং বলেন তাঁদের কিছু কর্মকাণ্ড তাঁর অজান্তে হয়েছে। এই বক্তব্যের পর ঘটনাপ্রবাহ আরও দ্রুত এগোতে থাকে। মার্কিন কর্তৃপক্ষ তদন্ত জোরদার করে। সংগঠনের কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্য দেশ ছেড়ে চলে যান, আবার কয়েকজন পরে গ্রেপ্তার হন। ওশোর গ্রেপ্তার 1985 সালের অক্টোবরে ওশো একটি ব্যক্তিগত বিমানে যুক্তরাষ্ট্র ছাড়ার চেষ্টা করার সময় মার্কিন কর্তৃপক্ষ তাঁকে আটক করে। এই খবর মুহূর্তের মধ্যে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। সংবাদপত্র, টেলিভিশন এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে একটি প্রশ্ন ঘুরতে থাকে, একজন বিশ্বখ্যাত আধ্যাত্মিক শিক্ষক কেন গ্রেপ্তার হলেন? কী ছিল অভিযোগ? ওশোর বিরুদ্ধে সবচেয়ে আলোচিত অভিযোগগুলোর একটি ছিল অভিবাসন আইন, ইমিগ্রেশন সংক্রান্ত অপরাধ, বিশেষ করে ভিসা ও অভিবাসন ব্যবস্থার অপব্যবহারের অভিযোগ। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করা জরুরি। ওশোর বিরুদ্ধে যে গুরুতর অপরাধগুলোর অভিযোগ তাঁর সংগঠনের কিছু সদস্যের বিরুদ্ধে উঠেছিল, যেমন জৈব দূষণ, হামলা বা অন্যান্য অপরাধ, সেগুলোর জন্য ওশো ব্যক্তিগতভাবে আদালতে দোষী সাব্যস্ত হননি। তবে অভিবাসন সংক্রান্ত মামলায় তিনি একটি প্লি অ্যাগ্রিমেন্ট বা আইনি সমঝোতায় সম্মত হন। এর ফলে তিনি জরিমানা দেন, যুক্তরাষ্ট্র ত্যাগ করেন এবং দীর্ঘ সময়ের জন্য সেখানে ফিরে না যাওয়ার শর্ত মেনে নেন। এই ঘটনাকে নিয়ে আজও বিভিন্ন মত রয়েছে। তাঁর সমর্থকদের মতে তিনি রাজনৈতিক ও প্রশাসনিক চাপে পড়েছিলেন। সমালোচকদের মতে তাঁর আন্দোলনের নেতৃত্বের ওপর তাঁরও নৈতিক দায় ছিল। দেশ থেকে দেশে যুক্তরাষ্ট্র ছাড়ার পর ওশো বিভিন্ন দেশে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু অনেক দেশ তাঁকে দীর্ঘমেয়াদী প্রবেশের অনুমতি দেয়নি বা অল্প সময়ের মধ্যেই চলে যেতে বলেছিল। এই সময়টিকে অনেক অনুসারী তাঁর জীবনের সবচেয়ে কঠিন অধ্যায় হিসেবে দেখেন। অবশেষে তিনি ভারতে ফিরে আসেন, আবার পুনেতে। ভারতে ফিরে তিনি আবার পুনের আশ্রমে থাকতে শুরু করেন। তবে এবার তাঁর ভাষায় কিছু পরিবর্তন দেখা যায়। তিনি আগের চেয়ে আরও বেশি করে নীরবতা, সচেতনতা এবং ধ্যানের ওপর জোর দিতে থাকেন। এই সময়ে তিনি ধীরে ধীরে ওশো নামটি ব্যবহার করতে শুরু করেন, যা পরে তাঁর স্থায়ী পরিচয়ে পরিণত হয়। তার ব্যাখ্যা অনুযায়ী ওশো নামটি সমুদ্রের অসীমতার অনুভূতির সঙ্গে যুক্ত একটি প্রতীকী নাম। যদিও এই নামের ব্যাখ্যা নিয়ে বিভিন্ন মতও রয়েছে। ইতিহাসের শিক্ষা, রজনীশপুরমের উত্থান এবং পতন শুধু একটি আশ্রমের গল্প নয়, এটি দেখায় কোনো আন্দোলন যত বড় হয়, নেতৃত্ব, প্রশাসন, আইন এবং মানবিক দুর্বলতার প্রশ্ন তত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ওশোর জীবন এখানেই শেষ হয়নি, বরং তাঁর সবচেয়ে প্রভাবশালী বক্তৃতাগুলোর অনেকগুলো রেকর্ড করা হয়েছিল জীবনের শেষ বছরগুলোতে। এই সময় তিনি ভালোবাসা, ধ্যান, মৃত্যু, সচেতনতা, জেন, বুদ্ধ, কৃষ্ণ, যিশু এবং মানুষের অন্তর্জগৎ নিয়ে অসংখ্য বক্তব্য দেন, যা আজও বিশ্বের বহু ভাষায় পড়া ও শোনা হয়। কিন্তু তাঁর দর্শনের মূল কথা আসলে কী ছিল? ভালোবাসা সম্পর্কে তিনি কি বলতেন? অহংকারকে কেন তিনি মানুষের সবচেয়ে বড় কারাগার বলতেন? সচেতনতা বা অ্যাওয়ারনেস বলতে তিনি ঠিক কি বোঝাতেন? যদি কেউ আমাকে জিজ্ঞেস করে আমার সমস্ত শিক্ষাকে একটি মাত্র শব্দে প্রকাশ করতে, তাহলে আমি বলবো সচেতনতা। এই ভাবনাটি ওশোর দর্শনের কেন্দ্রবিন্দু। তিনি বিশ্বাস করতেন মানুষের সমস্ত দুঃখের মূল কারণ বাইরের পৃথিবী নয়, বরং মানুষ নিজের জীবনকে অচেতনভাবে কাটায়। অচেতনভাবে বেঁচে থাকা মানে কি? সকালে ঘুম থেকে উঠলেন, মোবাইল হাতে নিলেন, খবর দেখলেন,
অফিসে গেলেন, কাজ করলেন, বাড়ি ফিরলেন, খাওয়া, টিভি, ঘুম, তারপর আবার একই চক্র। ওশো বলতেন, বেশিরভাগ মানুষ বেঁচে নেই, তারা শুধু অভ্যাসের পুনরাবৃত্তি করছে। তার মতে আমরা অনেক কাজই করি না জেনে কেন করছি। আমরা রাগ করি, পরে অনুতপ্ত হই, আবার একই ভুল করি। আমরা ভয় পাই, কিন্তু ভয়কে কখনো গভীরভাবে দেখি না। আমরা ভালোবাসি, কিন্তু ভালোবাসার মধ্যেও অধিকারবোধ, প্রত্যাশা এবং নিরাপত্তাহীনতা মিশিয়ে ফেলি। এই পুরো প্রক্রিয়াকেই তিনি বলতেন অচেতন জীবন। সচেতনতা কি? ওশোর ভাষায় সচেতনতা মানে কোনো বিশেষ বিশ্বাস নয়। সচেতনতা মানে নিজের ভেতরে যা ঘটছে তাকে বিচার না করে সম্পূর্ণভাবে দেখা। ধরুন আপনার খুব রাগ হয়েছে। সাধারণত দুই ধরনের ঘটনা ঘটে। প্রথমত, আপনি রাগের বশে যা খুশি বলে ফেলেন। দ্বিতীয়ত, আপনি জোর করে রাগ চেপে রাখেন। ওশো বলতেন, এই দুই পথের কোনোটিই প্রকৃত সমাধান নয়। তৃতীয় একটি পথ আছে, সেটি হলো রাগকে শুধু দেখুন, নিজেকে জিজ্ঞেস করুন, আমার শরীরে এখন কি ঘটছে? আমার শ্বাস কেমন চলছে? কেন আমি এত কষ্ট পাচ্ছি? যখন আপনি বিচার না করে নিজের অনুভূতিকে পর্যবেক্ষণ করতে শুরু করেন, তখন ধীরে ধীরে সেই অনুভূতির ওপর আপনার সচেতনতা বাড়তে থাকে। দর্শক হয়ে ওঠা। ওসব প্রায়ই একটি শব্দ ব্যবহার করতেন, সাক্ষী। তিনি বলতেন, তুমি তোমার রাগ নও, তুমি তোমার ভয় নও, তুমি তোমার চিন্তাও নও। তুমি সেই ব্যক্তি যে এগুলোকে লক্ষ্য করতে পারে। যদি তুমি চিন্তাকে দেখতে পারো, তাহলে তুমি চিন্তা নও। যদি তুমি দুঃখকে দেখতে পারো, তাহলে তুমিও দুঃখ নও। এই দেখার ক্ষমতা, এই সাক্ষী ভাবকেই তিনি সচেতনতার প্রথম ধাপ হিসেবে ব্যাখ্যা করতেন। একটি ছোট গল্প। একজন মানুষ ওশোকে জিজ্ঞেস করলেন, আমি খুব রাগী মানুষ, কি করলে রাগ কমবে? ওশো সরাসরি কোনো নিয়ম দিলেন না। তিনি বললেন, আগামীবার রাগ হলে শুধু একটি কাজ করো, রাগ করার সময় সম্পূর্ণ সচেতন থাকার চেষ্টা করো। একটিও মুহূর্ত যেন অচেতনভাবে না কাটে। কয়েক সপ্তাহ পরে সেই মানুষ ফিরে এসে বললেন, অদ্ভুত ব্যাপার, আমি যখন পুরোপুরি সচেতন থাকার চেষ্টা করি তখন আগের মতো রাগই করতে পারি না। ওশো হাসলেন, কারণ তাঁর মতে অচেতনতা রাগকে শক্তি দেয়, সচেতনতা রাগকে রূপান্তরিত করে। সচেতনতা কি ধ্যানেরই আরেক নাম? ওশো বলতেন, ধ্যান কোনো আলাদা কাজ নয়। যখন সচেতনতা গভীর হয় তখন পুরো জীবনই ধ্যান হয়ে যায়। মানুষ পৃথিবীতে সবচেয়ে বেশি যে শব্দটি ব্যবহার করে সেটি হলো ভালোবাসা, কিন্তু সবচেয়ে বেশি ভুলও এই শব্দটিকেই ঘিরে। ওশো মনে করতেন, মানুষ ভালোবাসতে শেখেনি, মানুষ শিখেছে অধিকার করতে। আর সেই অধিকারকেই আমরা অনেক সময় ভালোবাসা বলে ভুল করি। ভালোবাসা নাকি ভয়? একটি দৃশ্য কল্পনা করুন। একজন মানুষ তার প্রিয়জনকে বারবার ফোন করছে, প্রতি 5 মিনিটে জানতে চাইছে, তুমি কোথায়, কার সঙ্গে আছো? আমাকে আগে জানাওনি কেন? বাইরে থেকে মনে হতে পারে সে খুব ভালোবাসে, কিন্তু ওশো বলতেন, অনেক সময় এটি ভালোবাসা নয়, বরং হারিয়ে ফেলার ভয়। যেখানে ভয় থাকে সেখানে নিয়ন্ত্রণ আসে, যেখানে নিয়ন্ত্রণ আসে সেখানে স্বাধীনতা হারিয়ে যায়, আর যেখানে স্বাধীনতা নেই সেখানে ভালোবাসা ধীরে ধীরে শ্বাসরুদ্ধ হয়ে পড়ে। ভালোবাসা মানে কি? ওশোর মতে ভালোবাসা কোনো চুক্তি নয়, ভালোবাসা কোনো ব্যবসাও নয়। এটি এমন একটি অবস্থা যেখানে দুইজন মানুষ একে অপরকে বদলে দেওয়ার চেষ্টা না করে পরস্পরের বিকাশে সহায়তা করে। তিনি বলতেন, যদি তুমি কাউকে সত্যিই ভালোবাসো তবে তাকে নিজের মতো করে বাঁচার স্বাধীনতাও দাও। এর অর্থ এই নয় যে সম্পর্কে দায়িত্ব থাকবে না, বরং তার বক্তব্য ছিল, দায়িত্ব যদি সচেতনতা থেকে আসে তবে তা সুন্দর, কিন্তু যদি দখলদারিত্ব থেকে আসে তবে তা কষ্টের কারণ হতে পারে। প্রত্যাশার বোঝা। ওশো প্রায় বলতেন, আমরা ভালোবাসার নামে অসংখ্য প্রত্যাশা তৈরি করি। তুমি আমাকে সবসময় বুঝবে, তুমি কখনো বদলাবে না, তুমি শুধু আমারই হবে। এই প্রত্যাশাগুলো পূরণ না হলেই শুরু হয় অভিমান, রাগ, অভিযোগ। তার মতে প্রত্যাশা যত বাড়ে কষ্টও তত বাড়ে, কারণ মানুষ পরিবর্তনশীল। আজ যে মানুষটি যেমন, কয়েক বছর পরে সে তেমন নাও থাকতে পারে। ভালোবাসা যদি জীবন্ত হয় তবে তাকে পরিবর্তনের জায়গাও দিতে হবে। নিজের সঙ্গে সম্পর্ক। ওশোর একটি গুরুত্বপূর্ণ শিক্ষা ছিল, যে মানুষ নিজেকে ভালোবাসতে জানে না সে অন্য কাউকেও গভীরভাবে ভালোবাসতে পারে না। এখানে নিজেকে ভালোবাসা বলতে তিনি অহংকার বোঝাতেন না, তিনি বোঝাতেন নিজেকে গ্রহণ করা, নিজের শক্তি ও দুর্বলতাকে সৎভাবে দেখা, নিজেকে অন্যের সঙ্গে তুলনা না করা। তাঁর মতে যে মানুষ নিজের ভেতরে শান্ত, তার ভালোবাসাও শান্ত হয়। যে মানুষ নিজের ভেতরে অস্থির, সে সম্পর্কে অস্থিরতা নিয়ে আসে। ভালোবাসা কি শর্তহীন হতে পারে? এই প্রশ্নের উত্তরে ওশো বলতেন, সম্পূর্ণ শর্তহীন ভালোবাসা খুব বিরল, কিন্তু মানুষ ধীরে ধীরে সেই দিকে এগোতে পারে। কিভাবে? সচেতনতার মাধ্যমে। যখন আমরা বুঝতে শুরু করি যে অন্য মানুষটি কোনো সম্পত্তি নয়, বরং একজন স্বাধীন ব্যক্তি, তখন ভালোবাসা গভীর হতে শুরু করে। একটি ছোট উপমা। ওশো একবার বলেছিলেন, যদি তুমি হাতে একটি পাখি ধরো এবং খুব শক্ত করে চেপে ধরো তবে সে মারা যাবে,
যদি পুরোপুরি ছেড়ে দাও তবে সে উড়ে যাবে, কিন্তু যদি ভালোবাসা দিয়ে তাকে ধরে রাখো তবে সে নিজেই তোমার কাছে ফিরে আসবে। এই উপমার মূল বক্তব্য ছিল, ভালোবাসা জোর করে ধরে রাখা যায় না, ভালোবাসা কেবল আমন্ত্রণ জানানো যায়। আধুনিক জীবনের জন্য শিক্ষা। আজকের পৃথিবীতে সম্পর্ক ভাঙার অন্যতম কারণ হলো মানুষ একে অপরকে বুঝতে চায় কম, পরিবর্তন করতে চায় বেশি। ওশোর মতে একটি সম্পর্ক তখনই সুন্দর হয় যখন সেখানে থাকে সম্মান, স্বাধীনতা, খোলামেলা কথা, সচেতনতা এবং পারস্পরিক বিকাশের সুযোগ। তবে তিনি কখনো বলেননি যে সব সম্পর্ক সহজ হবে, বরং তিনি বলতেন সম্পর্কই হলো সেই আয়না যেখানে আমরা নিজের অচেতনতা সবচেয়ে স্পষ্টভাবে দেখতে পাই। ভালোবাসার পর ওশো যে বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন সেটি হলো অহংকার। তিনি বলতেন অহংকার হলো এমন একটি মুখোশ যা মানুষ নিজের প্রকৃত সত্তাকে লুকিয়ে রাখার জন্য পরে। কিন্তু অহংকার কিভাবে জন্মায়? কেন মানুষ নিজের পরিচয় নিয়ে এত আঁকড়ে থাকে? আর কিভাবে এই অহংকার মানুষের জীবনে দুঃখ সৃষ্টি করে? পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কারাগারটি ইট পাথরের নয়, সেটি মানুষের নিজের মনের ভেতর। আর সেই কারাগারের নাম অহংকার। ওশো মনে করতেন মানুষের অধিকাংশ কষ্টের পেছনে লুকিয়ে আছে একটি অদৃশ্য শক্তি। আমি এর সঙ্গে অতিরিক্ত আসক্তি। কিন্তু এই আমি বলতে তিনি আমাদের অস্তিত্বকে বোঝাতেন না, তিনি বোঝাতেন সেই মানসিক পরিচয় যেটিকে আমরা নিজের আসল সত্তা বলে ধরে নিই। অহংকারের জন্ম কোথায়? একটি ছোট্ট শিশুর কথা ভাবুন। জন্মের সময় তার কোনো অহংকার থাকে না। সে জানে না সে ধনী না গরিব, সে জানে না সে কোনো ধর্মের, কোনো জাতির, কোনো দেশের, সে শুধু বেঁচে থাকে। কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে সমাজ তাকে নানা পরিচয় দিতে শুরু করে। তুমি প্রথম হতে হবে, তুমি অন্যদের চেয়ে ভালো। মানুষ কি বলবে সেটা সবসময় মনে রাখবে। তোমার সম্মান রক্ষা করো। ধীরে ধীরে মানুষ একটি ছবির প্রেমে পড়ে যায়, নিজের তৈরি একটি মানসিক ছবি। ওশো বলতেন সমস্যা তুমি নও, সমস্যা হলো তুমি নিজেকে যা ভাবছ সেটা। মুখোশের জীবন। ওশোর মতে বেশিরভাগ মানুষ সারা জীবন একটি মুখোশ পরে থাকে। অফিসে একরকম, বন্ধুদের সামনে আরেক রকম, পরিবারের সামনে অন্য রকম, সোশ্যাল মিডিয়ায় সম্পূর্ণ ভিন্ন রকম। তিনি প্রশ্ন করতেন, যদি তোমাকে সব মুখোশ খুলে ফেলতে বলা হয় তবে তুমি কে? এই প্রশ্নই ছিল তাঁর ধ্যানের কেন্দ্র। তুলনার ফাঁদ। অহংকার কখনো একা বাঁচতে পারে না, তার সব সময় তুলনা দরকার। আমি কি ওর চেয়ে বেশি সফল? আমার বাড়ি কি বড়? আমার অনুসারী কি বেশি? মানুষ আমাকে কতটা সম্মান করছে? ওশো বলতেন যতক্ষণ তুমি নিজেকে অন্যের সঙ্গে তুলনা করবে ততক্ষণ শান্তি অসম্ভব। কারণ পৃথিবীতে সব সময় এমন কেউ থাকবে যে কোনো না কোনো দিক থেকে তোমার চেয়ে এগিয়ে, আবার এমনও কেউ থাকবে যে পিছিয়ে। তুলনার এই খেলায় জয় বলে কিছু নেই। অপমান কেন কষ্ট দেয়? একবার একজন শ্রোতা ওশোকে জিজ্ঞেস করেছিলেন, কেউ আমাকে অপমান করলে আমি এত কষ্ট পাই কেন? ওশো উত্তর দিলেন, কারণ তোমার অহংকার আহত হয়। যদি তোমার ভেতরে সেই কৃত্রিম পরিচয় না থাকে তবে অপমান কোথায় গিয়ে আঘাত করবে? এর অর্থ এই নয় যে অন্যায়কে মেনে নিতে হবে, বরং তাঁর বক্তব্য ছিল বাইরের ঘটনার আগে নিজের ভেতরের প্রতিক্রিয়াকে বুঝতে শেখো। বিনয় মানে নিজেকে ছোট করা নয়। অনেকে ভাবেন অহংকার ছেড়ে দিলে মানুষ দুর্বল হয়ে যাবে। ওশো এ ধারণার সঙ্গে একমত ছিলেন না। তিনি বলতেন বিনয় মানে নিজেকে ছোট ভাবা নয়, আবার নিজেকে বড় ভাবাও নয়। বিনয় মানে নিজেকে যেমন ঠিক তেমনভাবেই দেখা, না অতিরঞ্জিত করা, না অবমূল্যায়ন করা। একটি গল্প। একজন রাজা এক জ্ঞানী ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, আমাকে বলুন আমি কিভাবে মহান হতে পারি? জ্ঞানী উত্তর দিলেন, মহান হওয়ার চেষ্টা বন্ধ করো, সত্য হও। যে সত্য তাকে আলাদা করে মহান হতে হয় না। ওশো এই ধরনের গল্পের মাধ্যমে বোঝাতে চাইতেন মানুষ যত বেশি নিজের ভাবমূর্তি নিয়ে ব্যস্ত থাকে তত বেশি নিজের প্রকৃত সত্তা থেকে দূরে সরে যায়। সচেতনতা এবং অহংকার। ওশোর মতে অহংকারের সঙ্গে যুদ্ধ করার দরকার নেই, কারণ যুদ্ধ করলেও অহংকার অন্য রূপে ফিরে আসতে পারে। তিনি বলতেন শুধু তাকে দেখো যখন তুমি বুঝতে পারবে এই মুহূর্তে আমি নিজেকে প্রমাণ করার চেষ্টা করছি, অথবা আমি শুধু প্রশংসা পাওয়ার জন্য কাজ করছি। তখনই সচেতনতার আলো অহংকারকে দুর্বল করতে শুরু করবে। জীবনের সবচেয়ে বড় স্বাধীনতা। ওশোর ভাষায় যেদিন তুমি অন্যের প্রশংসা বা সমালোচনার উপর নিজের মূল্য নির্ভর করানো বন্ধ করবে, সেদিনই তুমি সত্যিকারের স্বাধীনতার স্বাদ পাবে। কারণ তখন তুমি আর অন্যের চোখে নিজেকে দেখবে না, তুমি নিজের সচেতনতার আলোতেই নিজেকে চিনতে শুরু করবে। কিন্তু একটি প্রশ্ন এখনও রয়ে যায়, যদি সচেতনতা এত গুরুত্বপূর্ণ হয় তবে ধ্যান আসলে কি? কেন ওশো বলতেন ধ্যান কোনো কাজ নয়, এটি একটি অবস্থা? এবং কিভাবে একজন সাধারণ মানুষ প্রতিদিনের জীবনে ধ্যানকে বাস্তবে অনুশীলন করতে পারে? যদি আমাকে জিজ্ঞেস করা হয় মানুষের জীবনের সবচেয়ে বড় বিপ্লব কি হতে পারে, আমি বলবো ধ্যান। কারণ ধ্যান মানুষকে পৃথিবী বদলাতে শেখায় না, ধ্যান মানুষকে নিজেকে চিনতে শেখায়।
ওশোর মতে মানুষ সারা জীবন বাইরের পৃথিবীকে বদলানোর চেষ্টা করে। সে চায় পরিস্থিতি বদলাক, মানুষ বদলাক, সম্পর্ক বদলাক, ভাগ্য বদলাক, কিন্তু সে খুব কমই নিজের মনকে দেখতে শেখে। তিনি বলতেন যে নিজেকে চেনে না সে পৃথিবীর কোনো অর্জন দিয়েই সম্পূর্ণ তৃপ্ত হতে পারে না। ধ্যান কি নয়? ওশো প্রথমেই একটি ভুল ধারণা ভাঙতে চাইতেন। তিনি বলতেন, ধ্যান মানে কোনো ধর্মবিশেষের আচার নয়, ধ্যান মানে কোনো মন্ত্র মুখস্থ করা নয়, ধ্যান মানে নিজের চিন্তার বিরুদ্ধে যুদ্ধ করাও নয়। অনেকে ধ্যান করতে বসে প্রথমেই বলেন, আমার মাথায় অনেক চিন্তা আসে। ওশো হাসতেন। তিনি বলতেন, চিন্তা আসবে, এটাই স্বাভাবিক। সমস্যা চিন্তা নয়, সমস্যা হলো তুমি চিন্তার সঙ্গে নিজেকে এক করে ফেলো। আকাশ আর মেঘের উপমা। ওশো প্রায়ই একটি সুন্দর উপমা দিতেন। তিনি বলতেন, মন হলো আকাশ আর চিন্তাগুলো হলো মেঘ। কখনো কালো মেঘ আসে, কখনো সাদা মেঘ, কখনো ঝাড়, কখনো পরিষ্কার আকাশ, কিন্তু একটি বিষয় কখনো বদলায় না, আকাশ। তার মতে তুমিও সেই আকাশ। তোমার চিন্তা, আবেগ, সুখ, দুঃখ এসব আসে আবার চলে যায়, কিন্তু তোমার গভীরতম সচেতনতা স্থির থাকে। ধ্যান হলো সেই আকাশকে চিনে নেওয়া। ধ্যান কি চিন্তাহীন হওয়া? অনেকেই ভাবেন ধ্যান মানেই মাথায় একটিও চিন্তা থাকবে না। ওশো এই ধারণার সঙ্গে একমত ছিলেন না। তিনি বলতেন, যদি তুমি জোর করে চিন্তা বন্ধ করতে চাও তাহলে আরও বেশি চিন্তা আসবে, বরং চিন্তাকে আসতে দাও, শুধু তাকে অনুসরণ করো না। যেমন নদীর ধারে বসে মানুষ নদীর জলকে বয়ে যেতে দেখে, ঠিক তেমনি নিজের চিন্তাকেও শুধু দেখো। এই দেখাই ধ্যানের শুরু, প্রতিদিনের ধ্যান। ওশো বলতেন, ধ্যান কেবল সকাল বা সন্ধ্যার কয়েক মিনিটের বিষয় নয়, এটি জীবনের প্রতিটি মুহূর্তে অনুশীলন করা যায়। খাওয়ার সময় শুধু খাও, হাঁটার সময় শুধু হাঁটো, কথা বলার সময় সম্পূর্ণ মনোযোগ দিয়ে বলো। কেউ কথা বললে উত্তর দেওয়ার জন্য অপেক্ষা করো না, প্রথমে পুরো মন দিয়ে শুনো। এই ছোট ছোট অভ্যাসই ধীরে ধীরে ধ্যানের রূপ নেয়। নীরবতার শক্তি। ওশোর মতে মানুষ শব্দকে খুব ভালোবাসে, কিন্তু নীরবতাকে ভয় পায়, কারণ নীরব হলে মানুষ নিজের মুখোমুখি হয়ে যায়, আর নিজের মুখোমুখি হওয়াই সবচেয়ে কঠিন কাজ। তিনি বলতেন, নীরবতা কোনো শূন্যতা নয়, নীরবতা হলো এমন এক পূর্ণতা যেখানে তোমার আসল সত্তা ধীরে ধীরে প্রকাশ পায়। ধ্যান এবং আনন্দ। ওশোর একটি বিখ্যাত ভাবনা ছিল, আনন্দ কোনো লক্ষ্য নয়, আনন্দ হলো সচেতন জীবনের একটি স্বাভাবিক ফল। তিনি বলতেন, যখন তুমি এই মুহূর্তে সম্পূর্ণ উপস্থিত থাকো তখন ভবিষ্যতের ভয় কমে যায়, অতীতের অনুশোচনাও ধীরে ধীরে হালকা হয়ে আসে, আর তখন মানুষের ভেতরে একটি অকারণ আনন্দ জন্ম নিতে পারে। একটি ছোট গল্প। একজন যুবক ওশোকে বললেন, আমি সুখী হতে চাই। ওশো মুচকি হেসে বললেন, বাক্যটি থেকে 3টি শব্দ সরিয়ে দেখো। যুবক অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কোনো 3টি? ওশো বললেন, আমি, হতে এবং চাই। এই 3টির আঁকড়ে ধরা কমতে শুরু করলে সুখকে আলাদা করে খুঁজতে হবে না। এই গল্পটি প্রতীকী। এর উদ্দেশ্য ছিল দেখানো যে অতিরিক্ত আকাঙ্ক্ষা এবং অহংকেন্দ্রিক পরিচয় অনেক সময় মানুষকে বর্তমান মুহূর্ত থেকে দূরে সরিয়ে দেয়। ধ্যানের শেষ লক্ষ্য? ওশো বলতেন, ধ্যানের কোনো শেষ লক্ষ্য নেই। ধ্যান কোনো প্রতিযোগিতা নয়, এটি এমন একটি যাত্রা যেখানে প্রতিটি মুহূর্তই গন্তব্য। যখন তুমি সচেতনভাবে বাঁচতে শুরু করো তখন জীবনই তোমার শিক্ষক হয়ে ওঠে। প্রতিটি মানুষ, প্রতিটি ঘটনা, প্রতিটি আনন্দ, প্রতিটি কষ্ট, সব কিছুই তোমাকে নিজের সম্পর্কে নতুন কিছু শেখাতে শুরু করে। কিন্তু মানুষের জীবনে এমন একটি সত্য আছে যাকে সবাই এড়িয়ে যেতে চায়, সেটি হলো মৃত্যু। কেন ওশো বলতেন, যে মৃত্যুকে বুঝেছে সে এই প্রথম সত্যিকার অর্থে বাঁচতে শিখেছে? মৃত্যু নিয়ে তাঁর দৃষ্টিভঙ্গি কী ছিল? তিনি কেন বলতেন, মৃত্যুকে ভয় নয়, বোঝার চেষ্টা করা উচিত? মানুষ জন্মকে উদ্যাপন করে কিন্তু মৃত্যুকে ভয় পায়, অথচ যে সত্যিই বাঁচতে শিখেছে তার কাছে মৃত্যু কোনো শত্রু নয়। এই পৃথিবীতে এমন একটি সত্য আছে যাকে কেউ এড়িয়ে যেতে পারে না, ধনী হোক বা গরিব, রাজা হোক বা সাধারণ মানুষ, বিজ্ঞানী, শিল্পী, সাধক কিংবা দার্শনিক, একদিন সবাইকে মৃত্যুর মুখোমুখি হতে হবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো মানুষ মৃত্যুর চেয়ে মৃত্যুর ভয় নিয়েই বেশি কষ্ট পায়। ওশো মনে করতেন এই ভয়ই মানুষকে সত্যিকার অর্থে বাঁচতে দেয় না। আমরা মৃত্যুকে এত ভয় পাই কেন? একবার একজন শ্রোতা ওশোকে প্রশ্ন করেছিলেন, গুরুজি, আমি মৃত্যুকে খুব ভয় পাই, কি করব? ওশো কিছুক্ষণ নীরব রইলেন, তারপর বললেন, তুমি কি মৃত্যুকে ভয় পাও নাকি অজানাকে? শ্রোতা চুপ করে গেলেন। ওশো বললেন, যাকে তুমি চেনো না তাকেই তুমি ভয় পাও। তার মতে মৃত্যু সম্পর্কে মানুষের ভয় আসে অজানার প্রতি অনিশ্চয়তা থেকে। মৃত্যু কি জীবনের বিপরীত? ওশো একটি ভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরতেন। তিনি বলতেন, মৃত্যু জীবনের বিপরীত নয়, মৃত্যু জীবনেরই একটি অংশ। যেমন দিনের পর রাত আসে,
শীতের পর বসন্ত, পাতা ঝরে যায়, আবার নতুন পাতা গজায়। প্রকৃতির সব কিছুই পরিবর্তনের মধ্যে দিয়ে এগিয়ে চলে। মানুষও সেই একই চক্রের অংশ। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, মৃত্যুর পর কি ঘটে। এ নিয়ে বিভিন্ন ধর্ম, দর্শন এবং ব্যক্তিগত বিশ্বাসের ভিন্ন ভিন্ন ব্যাখ্যা রয়েছে। ওশো তাঁর নিজস্ব আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন, কিন্তু এগুলো ব্যক্তিগত দর্শন, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সত্য নয়। প্রতিদিন একটু একটু করে মৃত্যু। ওশো প্রায়ই বলতেন, তুমি কি খেয়াল করেছ, প্রতিদিনই কিছু না কিছু শেষ হয়ে যাচ্ছে। শৈশব শেষ হয়েছে, কৈশোর শেষ হয়েছে, গতকালের দিন শেষ হয়েছে। প্রতিটি নিঃশ্বাস বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে একটি মুহূর্তও শেষ হয়ে যাচ্ছে। অর্থাৎ জীবন নিজেই প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। তিনি বলতেন যে ছোট ছোট সমাপ্তিকে গ্রহণ করতে শেখে, সে বড় সমাপ্তিকেও সহজভাবে গ্রহণ করতে পারে। বর্তমানে বাঁচার শিক্ষা। ওশোর মতে মৃত্যুর সচেতনতা মানুষকে ভয় দেখানোর জন্য নয়, বরং জীবনের মূল্য বোঝানোর জন্য। তিনি বলতেন, যদি তুমি জানো যে একদিন তোমাকে চলে যেতে হবে, তাহলে কেন এমন জীবন বেছে নেবে যা তোমার নিজের নয়? কেন এমন কাজ করবে যা তুমি ভালোবাসো না? কেন এমন সম্পর্ক আঁকড়ে থাকবে যেখানে শুধু ভয় আর কষ্ট আছে? মৃত্যুর স্মরণ মানুষকে বর্তমান মুহূর্তকে আরও গভীরভাবে অনুভব করতে শেখাতে পারে। এটাই ছিল তার বক্তব্য। একটি ছোট গল্প। একজন বৃদ্ধ ওশোর কাছে এসে বললেন, আমি সারা জীবন টাকা জমিয়েছি, এখন মৃত্যুর কথা ভাবলেই ভয় লাগে। ওশো জিজ্ঞেস করলেন, তুমি কি কখনো সত্যিকার অর্থে বেঁচেছিলে? বৃদ্ধ অবাক হয়ে বললেন, আমি বুঝতে পারছি না। ওশো বললেন, যে শুধু ভবিষ্যতের জন্য বাঁচে সে বর্তমানকে হারিয়ে ফেলে, আর যখন ভবিষ্যৎ এসে দরজায় দাঁড়ায় তখন সে বুঝতে পারে সে তো জীবনটাই বাঁচেনি। এই গল্পের মূল শিক্ষা ছিল জীবনকে শুধু প্রস্তুতির মধ্যে সীমাবদ্ধ না রেখে সচেতনভাবে বেঁচে থাকা। মৃত্যু নিয়ে নীরবতা। ওশো মনে করতেন, মৃত্যুকে নিয়ে কথা বলা অশুভ নয়, বরং মৃত্যুকে বুঝতে চেষ্টা করলে জীবনের গভীরতা বাড়ে। তিনি মানুষকে মৃত্যুকে রোমান্টিকভাবে দেখার কথা বলেননি, আবার ভয়ে পালিয়ে যাওয়ার কথাও বলেননি। তিনি আহ্বান জানিয়েছেন, মৃত্যুর সত্যকে স্বীকার করো, তাহলেই জীবনের প্রতিটি মুহূর্ত আরও মূল্যবান হয়ে উঠতে পারে। ওশোর নিজের শেষ দিনগুলো। জীবনের শেষ দিকে ওশোর শারীরিক অবস্থা দুর্বল হয়ে পড়ে, তবুও তিনি ধ্যান, নীরবতা এবং সচেতনতার কথা বলতে থাকেন। 1990 সালের 19 জানুয়ারি পুনেতে তিনি মৃত্যুবরণ করেন। তার অনুসারীদের কাছে এটি ছিল এক যুগের সমাপ্তি। কিন্তু তার বক্তৃতা, বই এবং ধ্যান পদ্ধতি আজও বিশ্বের বহু মানুষের মধ্যে আলোচনার বিষয়। কেউ তার দর্শন গ্রহণ করেন, কেউ তার সঙ্গে একমত নন। তবু একটি বিষয় অস্বীকার করা কঠিন, তিনি মানুষকে প্রশ্ন করতে, ভাবতে এবং নিজের অভিজ্ঞতার মূল্য দিতে উৎসাহিত করেছিলেন। কিন্তু ওশোর শিক্ষা এখানেই শেষ নয়। তিনি শুধু ধ্যান বা মৃত্যুর কথাই বলেননি। তিনি বুদ্ধ, কৃষ্ণ, যিশু, মহাবীর, জেন, তাও, প্রেম, স্বাধীনতা, হাসি, সৃজনশীলতা এবং আনন্দময় জীবন নিয়েও অসংখ্য বক্তব্য দিয়েছেন।